শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর। সেই কামনায় এবং সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে কিটোজেনিক খাদ্যাভ্যাসের উপরে ৬ মাস মেয়াদী একটি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরে সেখান থেকে যে তথ্য শিখেছি এবং পশ্চিমের বড়, বড় ডাক্তার এবং বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে যে সকল নতুন স্বাস্থ্য তথ্য খুঁজে বার করছেন, সেগুলোকে বাংলায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি এই রকম তথ্যের ব্যাপারে আপনাদের আগ্রহ থেকে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে এই আমার ভিডিওগুলো শেয়ার যদি করেন তাহলে তাদের উপকার হবে বলে আমি বিশ্বাস করি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিত্ত পাথর অর্থাৎ পিত্তথলিতে পাথর হওয়ার কারণ কি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স সেই ক্ষেত্রে বা ইনসুলিন বধিরতা সেক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে। তো পিত্তথলির আপনারা জানেন যে আমাদের যে কলিজার ঠিক তলায় পিত্তথলিটা থাকে। তো এই পিত্তথলির কাজ হচ্ছে যে কলিজা যে পিত্ত রস তৈরি করে সেটাকে এর মধ্যে জমা রাখা এবং যখন আমরা কোনো চর্বি জাতীয় খাবার খাই, এই কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন বা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন যে যখন আমাদের খাবারের মধ্যে চর্বি জাতীয় ফ্যাট বা তেল জাতীয় কোনো জিনিস থাকে, সেটা যখন পাকস্থলী থেকে এই পথে এই যেটাকে বলে ডিউডেনাম, এই যে সি এর মতন যে অংশটা, ইংরেজি সি লেখার মতন যে অংশটা, এটার ভিতর দিয়ে যখন যায় তখন এর ভিতরে কতগুলো কোষ আছে যারা করে খানিকটা হচ্ছে যে পর্যবেক্ষণ করে যে এর মধ্যে কোনো চর্বি রয়েছে কিনা খাবারের মধ্যে। যদি থাকে তাহলে তারা সংকেত পাঠায় এই গল ব্লাডারের কাছে, যে গল ব্লাডার বা পিত্তথলির মধ্যে যে রাখা পিত্তরস রয়েছে সেটাকে যেন পিত্তথলিটা ঠেলে বের করে দেয়। তো সেক্ষেত্রে পিত্তথলিটা যেটা করে যে ফুলে থাকা পিত্তথলিটা বেলুনের মতন চুপসে যায় এবং আমাদের মস্তিষ্ক এটা নিয়ন্ত্রণ করে। তো চুপসে গেলে তখন এর ভেতরে যে পিত্তরস ছিল সেটা এই যে পিত্তনালী, সেই নালী দিয়ে এসে এই আমাদের ডুওডেনামের ভিতরে ঢুকে পড়ে, যেটা কিনা পাকস্থলী থেকে আসা খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে তারপরে খাবারের মধ্যে যে তেল বা চর্বি জাতীয় অংশটা রয়েছে সেটাকে ইংরেজিতে বলা হয় ইমালসিফাই করে বা চর্বিটাকে হজম হবার উপযোগী একটা পর্যায়ে একটা অবস্থায় নিয়ে যায়। তো সেজন্যে এই পিত্ত রসটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পিত্ত পাথর তাহলে কি করে হয়? পিত্ত পাথরটা হয় যে এই পিত্ত রসটা তৈরির জন্যে আমাদের দেহের প্রয়োজন হয় কোলেস্টেরল। কোলেস্টেরলটা আমাদের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই পিত্ত রস তৈরির কাজে। তো পিত্ত রসের জন্যে যখন কোলেস্টেরল প্রয়োজন হয় বা ব্যবহৃত হয়, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স এর মধ্যে একটা প্রভাব ফেলতে পারে। সেটা কেমন? সেটা হচ্ছে যে যারা ইনসুলিন রেজিস্ট্যান্ট বা যাদের দেহ ইনসুলিন বধির, তাদের ক্ষেত্রে আম অল্প পরিমাণ ইনসুলিন দিয়ে তাদের দেহের ভেতরে কাজ হয় না। আ কারণ ওই বধির মানেই হচ্ছে যেমন যিনি কানে শুনতে পান না, তার সামনে আপনি যদি গিয়ে স্বাভাবিক আপনার আম কণ্ঠস্বরে বা স্বাভাবিক মাত্রার শব্দে কথা বলেন, তিনি হয়তো শুনতে পান না। যখন আপনি চিৎকার করে কথা বলেন, তখন তিনি শুনতে পান। তো ঠিক ইনসুলিন রেজিস্ট্যান্ট যারা, ইনসুলিন বধির যারা, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ইনসুলিন দেহে তৈরি না হলে তাদের দেহ কাজ করে না। এখন অতিরিক্ত ইনসুলিন তৈরি হলে এই ইনসুলিন আসলে আমাদের দেহে কতটা কোলেস্টেরল তৈরি হবে তার উপরে ইনসুলিনের একটা সরাসরি প্রভাব রয়েছে। আর এই কোলেস্টেরলটা তৈরি হয় লিভারের মধ্যে আমাদের কলিজার ভিতরে। তো ইনসুলিন যদি রক্তে বেশি থাকে তাহলে দেখা যায় কলিজা বেশি এই কোলেস্টেরল তৈরি করে। আর বেশি কোলেস্টেরল তৈরি করার কারণে সেই কোলেস্টেরল ব্যবহার করে যদি পিত্ত রস তৈরি করা হয় তাহলে সেই পিত্ত রসটা যতটা পাতলা হবার কথা ছিল তার থেকে বেশি ঘন হয়ে যায়। কারণ এর মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি। তো এই ঘন পিত্তরস যখন পিত্তথলির মধ্যে বসে থাকে এবং যদি সেটা দীর্ঘক্ষণ বসে থাকে তাহলে ওই কোলেস্টেরলগুলো করে কি একটা আরেকটার সঙ্গে লেগে গিয়ে খানিকটা আঠালো একটা আম মানে জমে যাওয়ার মতন একটা ব্যাপার তৈরি করে। আর পরবর্তীতে মানে যে যদি সেটা চলতে থাকে এভাবে কিছুদিন, তাহলে দেখা যায় যে সেগুলো তখন ওই এমন শক্ত হয়ে যায় যে সেটাকে তখন আমরা পাথর বলি। তো এই হচ্ছে পিত্ত থলির পাথর। তো তাহলে এর মধ্যে দুটো জিনিস তাহলে কাজ করছে। একটা হচ্ছে যে পিত্তরস তৈরির সময় যদি কোলেস্টেরল বেশি তৈরি হয় তাহলে পিত্তরসটা ঘন হয়ে গিয়ে পাথর তৈরির সম্ভাবনা বাড়ে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে একটু আগে যেটার কথা বলছিলাম ইনফ্যাক্ট আপনাদেরকে, সেটি হচ্ছে যে যদি আমরা খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবার খাই তাহলে এই পিত্তরসটা
বেরিয়ে আসার সুযোগ পায়। কিন্তু গত বেশ কিছু দশক ধরে আমাদেরকে চিকিৎসকরা বা পুষ্টিবিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত তারা বিজ্ঞানীরা বলেছেন যেন আমরা কম খাই, চর্বি জাতীয় খাবার যেন না খাই। বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট তো একেবারে রীতিমতো আমাদের জন্য নিষিদ্ধ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা আমাদের খাবারের মধ্যে এই তেল বা চর্বি জাতীয় খাবার না রাখি, তাহলে এই পিত্তথলির মধ্যে জমে থাকা যে রস, সেই রসটা বেরিয়ে আসার কোনো প্রয়োজন পড়ে না। আর যদি বেরিয়ে আসার প্রয়োজন না পড়ে, তাহলে সেই রসটা এই থলির মধ্যে বেশি সময় ধরে বসে থাকে। আর বেশি সময় ধরে যদি বসে থাকে, তাহলে সেখানে পাথর তৈরি হবার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই কারণে আশা করছি এখন বুঝতে পারছেন যে কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স এই পিত্তথলির যে পাথর তৈরি হওয়া, সেই বিষয়ে প্রভাব ফেলে। আর ডক্টর বেন বিকম্যানের একটি আলোচনা থেকে আমি আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে আনছি। যেই ওনার যে লেকচারটি, তার লিঙ্ক আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেমন সবসময় দিয়ে থাকি, যাতে করে আপনারা সেটা পুরোপুরি শুনে নিতে পারেন। অনেক উপকার হবে আশা রাখি সেভাবে করলে। তো তিনি বললেন যে এই ধারণাটি যে আমাদেরকে কম চর্বি ভিত্তিক খাবার খেতে হবে, এটি দুটো কারণে খুব খারাপ। প্রথম কারণটি হলো যে পিত্তথলিতে পাথর তৈরি হওয়ার কথা বিবেচনা করলে এটা দুটো দিক থেকে খারাপ। প্রথম দিকটা হলো যে আপনি যদি চর্বি জাতীয় খাবার না খান, তাহলে এই পিত্তথলিটার খালি হবার সুযোগ হবে না। তো খালি হবার সুযোগ না হলে এই পিত্তরসটা বেশি সময় বসে থাকবে এর ভেতরে, তার মানে আপনার পাথর হয়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে। দ্বিতীয় যেইভাবে এই সমস্যাটি বা এই যে চর্বি না খাওয়ার বিষয়টি আমাদের উপর প্রভাব ফেলে, সেটি হচ্ছে যে চর্বি যদি আপনি না খান, তাহলে তার পরিবর্তে আপনাকে কিছু খেতে হবে, কারণ আপনার দেহের যে ক্যালোরির চাহিদা সেটা তো আপনাকে পূরণ করতে হবে, নয়তো দেহ চলবে না। সুতরাং দেখা যায় যে চর্বিকে আমরা বাদ দিলে, যেহেতু চর্বি একটা ক্যালোরির একটা বিশাল উৎস, তো চর্বিকে যদি আমরা বাদ দিই, তাহলে সেই ক্যালোরির যে চাহিদা আমাদের দেহের, সেটাকে পূরণ করার জন্য আমাদেরকে খেতে হয় অনেক বেশি পরিমাণে শর্করা জাতীয় খাবার। ভাত, আলু, রুটি, এই জাতীয় জিনিসগুলো বেশি খেতে হয়। তো এইগুলো বেশি খেলে প্রথমত সমস্যা হলো যে এগুলোর মধ্যে চর্বি নেই। আর দ্বিতীয়ত সমস্যা হলো যে এইগুলো যখন আমাদের পেটে গিয়ে হজম হয়, সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে চিনির মাত্রা বেড়ে যায়। চিনির মাত্রা বেড়ে গেলে তখন ইনসুলিনের প্রয়োজন পড়ে। আর আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হন, তাহলে এই স্বাভাবিক মাত্রার ইনসুলিন রক্তে বেরিয়ে এসে আপনার রক্ত থেকে চিনিটাকে সরাতে পারে না। তখন আপনাকে আপনার দেহের অতিরিক্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করার প্রয়োজন হয়। তো সেই অতিরিক্ত ইনসুলিনটা যদি রক্তে আসে, তাহলে সেই রক্তের ইনসুলিনটা যেহেতু আমাদের লিভারের উপরে প্রভাব ফেলবে, সুতরাং লিভারকে গিয়ে সে বলবে কোলেস্ট্রল বেশি করে বানাও। ফলাফল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে একে আপনি আপনার এই পিত্তথলিটাকে খালি করছেন না, করার সুযোগ পাচ্ছেন না এই কম বা সীমিত চর্বি ভিত্তিক খাবার খেলে। দ্বিতীয়ত আপনি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার বেশি খেয়ে আপনার রক্তে বা আপনার দেহে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন, এবং যার কারণে কোলেস্ট্রলের তৈরির মাত্রা বেড়ে গিয়ে আপনার পিত্তরসটা হয়ে যাচ্ছে আরও ঘন। তো এই দুটো একত্রে তাহলে অত্যন্ত পিত্তপাথর হবার ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক একটি প্রভাব ফেলে। এমনও দাবি আমি শুনেছি অন্য ডাক্তারদের মুখে, ডক্টর কেনবেরি, ডক্টর জেসন ফাং, তারপরে ডক্টর পল মেসন, ডক্টর পল সালাদিনো, ওনারা বলছেন যে যাদের পিত্তথলিতে পাথর হয়ে গিয়েছে, তারা যদি প্রতিদিন এই চর্বি ভিত্তিক খাবার খেতে শুরু করেন, তাহলে দেখা যায় তাদের দেহের এই পাথরগুলো গলে যায়। তার কারণ হচ্ছে যে যখন আপনি ধরুন দিনে যদি ২ বেলা চর্বিভিত্তিক খাবার খান, অর্থাৎ খাবারের মধ্যে প্রচুর চর্বি যদি আপনার থাকে, তাহলে সেগুলোকে হজম করার জন্যে পিত্তরসের দরকার পড়বে। আর তার মানে হচ্ছে পিত্তরস আপনার পিত্তথলিতে যেটুকু ছিল সেটা খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে ভরার জন্য নতুন পিত্তরস তৈরি হবে। এই নতুন পিত্তরসটা হবে আপনার পাতলা, কারণ হচ্ছে আপনি খাবারে যেহেতু চর্বি বেশি খাচ্ছেন, শর্করা কম খাবেন। সুতরাং এই ইনসুলিনের কারণে যে বেশি কোলেস্ট্রল তৈরি হওয়া, সেটা হবে না। ফলাফলে দাঁড়াবে যে আপনার পিত্তরস তৈরি হবে পাতলা। সেই পিত্তরসটা যদি পাতলা হয়, তাহলে ওই পিত্ত পাথর যেগুলো আসলে খুব ঘন পিত্তরস বলতে পারেন, পিত্তরসের খুবই ঘন একটা অবস্থা এই পিত্ত পাথরটা। তো যখন তার গায়ের মধ্যে এই পাতলা পিত্তরস গিয়ে লাগবে, তখন এটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো গলে গিয়ে দেখা যাবে যে আপনার এই পাথরটি ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে গিয়ে
আর একসময় পাথর থাকবে না। তো পিত্ত পাথর থেকে বাঁচার জন্য কিন্তু ওই চর্বি ভিত্তিক খাবার খাওয়াটা সেই দিক থেকে একটা চমৎকার ফল দেয়। এখন পরবর্তী প্রশ্ন যেটা অনেকে করবেন সেটি হচ্ছে যে যাদের পিত্তথলি নেই, কারণ বিভিন্ন এই পিত্ত পাথর হয়ে গেলে এবং অন্যান্য অনেক কারণে আমরা পিত্তথলিটাকে কেটে বাদ দিয়ে দিই শরীর থেকে। তো সেই ক্ষেত্রে তাদের উপরে কি প্রভাব পড়বে? মজার ব্যাপার হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো নেতিবাচক, মানে সাংঘাতিক কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। তখন যেটা হয় সেটা হচ্ছে যে যখন আপনি খাবার খেলেন, আপনার খাবারে যদি চর্বি থাকে তাহলে আপনার কলিজা আপনার চাহিদার উপর ভিত্তি করে, আপনার খাবারে কতটা পরিমাণ চর্বি আছে তার উপর ভিত্তি করে তক্ষুনি এই পিত্তরসটা বানিয়ে দেয়। তো পিত্তরসটার স্বাভাবিক যে কার্যপদ্ধতি সেটা হচ্ছে কলিজা সেটাকে ধীরে ধীরে বানায় এবং সেটা এসে পিত্তথলিতে জমে, এবং যখন আপনি খাবার খান চর্বিযুক্ত তখন পিত্তথলি থেকে রসটা বেরিয়ে আসে। কিন্তু যদি পিত্তথলিটাকে মাঝখান থেকে আপনি কেটে বাদ দিয়ে দেন তাহলে যেটা দাঁড়ায় যে যখন আপনি খাবার খেলেন সেই খাবারটা আপনার এই ডিউডেনামে গিয়ে পৌঁছলো এবং ডিউডেনাম পর্যবেক্ষণ করে পেলো যে এর মধ্যে চর্বি রয়েছে, সঙ্গে সঙ্গে লিভারের কাছে খবর গেল যে খাবারের মধ্যে চর্বি এসছে। লিভার তখন করলো কি, সঙ্গে সঙ্গে পিত্তরস তৈরি করে সোজাসুজি এই পাইপটা দিয়ে সেটা আমাদের পিত্ত এই ইসের মধ্যে, এই অন্ত্রের মধ্যে রস ঢালতে শুরু করলো, যাতে করে এই পিত্তরসটা হয়ে যায় বা এই যে চর্বিটা হজমের উপযুক্ত হয়। তো সুতরাং যে আপনার লিভার, সরি, এই পিত্তথলি কেটে বাদ দেয়া হয়েছে তার মানে আপনি চর্বি খেতে পারবেন না, সেটা কিন্তু ঠিক ধারণা নয়। বরং ঠিক তার উল্টো, আপনি সুস্থ থাকতে চাইলে তখন আপনার মানে নিয়মিত চর্বি খাওয়া দরকার, যাতে করে লিভার অভ্যস্ত হয়ে পড়ে যে প্রতিদিনই আপনি এই পরিমাণ চর্বি খান, সুতরাং লিভারকে সেই পরিমাণ পিত্তরস তৈরি করতে হবে। তো এর আরেকটা মজার ব্যাপার যেটা রয়েছে, যেটা আমরা অনেকে এটা সম্পর্কে জানি না। পিত্তরসটা আমাদের পিত্তরসটা তৈরির জন্যে কোলেস্টেরল যেমন প্রয়োজন হয়, তার সঙ্গে প্রয়োজন হয় পিত্ত রস তৈরি করার জন্য কতগুলো লবণ, ইংরেজিতে বলে বাইল সল্ট। এই লবণগুলো আমাদের দেহে প্রয়োজন হয়, আর এই লবণগুলো আমাদের দেহ মনে করে এগুলো অত্যন্ত জরুরি। এগুলো বানানোটা কঠিন এবং খাদ্য থেকে পাওয়াটাও সবসময় সহজ যে তা নয়। তো সেজন্যে আমাদের দেহ এটাকে অত্যন্ত মূল্যবান মনে করে। তো ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই ইন্টেস্টাইনের শুরুর মুখটাতে এই ডিউডেনামের মধ্যে যদি পিত্তরসটা আমরা ঢেলে দিই, আমাদের দেহ পিত্তরসটা ঢেলে দেয়, তারপরে ধীরে ধীরে যখন খাবারটা আরও নিচে গিয়ে, আমি আরেকটা ছবি দিয়ে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো, এই ছবিটাকে যদি দেখি, এই রসটা ধীরে ধীরে যখন আমাদের অন্ত্রের মধ্যে প্রবেশ করে অন্ত্রের ভিতরে যেতে থাকে, খানিকটা যাবার পরে আমাদের দেহ করে কি, এই যে লবণগুলো, পিত্ত রসের যে লবণগুলো, সেগুলোকে আবার শুষে নেয়। শুষে নিয়ে রক্তে শুষে নেয়, শুষে নিয়ে রক্তের মধ্যে দিয়ে এটাকে আবার ফিরিয়ে এনে এই পিত্ত রস তৈরির কাজে ব্যবহার করে। এখন যার পিত্তথলি নেই তার ক্ষেত্রে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনের বা আমাদের ক্ষুদ্রান্ত্রের শেষ প্রান্তে গিয়ে এই বাইল সল্টগুলো আমাদের দেহ আবার শুষে নেয় রক্তের মধ্যে, শুষে নিয়ে আবার এই যে যেখানটাতে ডিউডেনামটা, যেখানটাতে খাবারের সঙ্গে এই পিত্তরস মিশে আর কি, সেই জায়গাটাতে, যেটা উপরে একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই ছবিটাতে, কোন ছবিটা, এটাতে, এখানটাতে, যে এই জায়গাটাতে গিয়ে খাবারের সঙ্গে এই পিত্তরসটা মেশে আমাদের দেহ করে কি, যদি পিত্তথলি না থাকে তাহলে ঠিক রক্তের মধ্যে যে বাইল লবণগুলো সেগুলোকে এই জায়গাতে সোজাসুজি ঢেলে দেয়। অর্থাৎ এটার জন্য তখন আর কলিজার মধ্যে যে এটা ফিরে গিয়ে আবার কলিজা থেকে পিত্ত রস তৈরি হয়ে তারপরে আসবে তা না, এটা সোজাসুজি এর মধ্যে এই 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 কী বলে ডিউডেনামের থেকেই বা ক্ষুদ্রান্ত্রের যে শুরুর দিকটা সেখান থেকেই এই রসটা এর মধ্যে মিশে যায়, যাতে করে হজমটা সঠিকভাবে হয়। এটার আরও একটা উপকারী দিক রয়েছে। যারা ওজন কমাবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পিত্তথলি না থাকলে সেটা বরং এক ধরনের ভালো খবর। কেন? এই যে পিত্ত রস, এটা যখন আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে, এই পিত্ত রসের কারণে আমাদের যে দেহের কোষগুলো, কারণ রক্ত যেহেতু দেহের প্রতিটি কোষের কাছে এই খাদ্য সরবরাহ করে, তো তখন এই পিত্ত লবণ যেগুলো, পিত্ত রস তৈরি করার যে লবণ বাইল সল্ট, এইগুলো আমাদের কোষগুলোর কাছে পৌঁছে যায়, আমাদের কোষের মধ্যে ঢুকে পড়ে অনেক ক্ষেত্রে। তো এই কোষগুলো তখন এই বাইল সল্ট বা পিত্ত লবণের প্রভাবে এদের
যে বিপাকের মাত্রা সেটাকে বাড়িয়ে দেয়। ডক্টর বেন বিকম্যান বললেন যে এই গবেষণাটা হয়েছিল আসলে ইঁদুরের উপরে, যেখানে তারা পেয়েছেন যে ইঁদুরের দেহে যখন নাকি এই বাইল সল্ট এভাবে করে পিত্তথলি না থাকলে বাইল সল্ট যখন আবার দেহ শুষে নিচ্ছে, তখন সেটা গিয়ে আমাদের কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, যেটা শক্তি উৎপাদনের কাজে নিয়োজিত, সেই মাইটোকন্ড্রিয়া যন্ত্রটিকে বলে আনকাপলিং করে। আনকাপলিংয়ের পুরো ধারণাটা আমি জানি না, কিন্তু ডক্টর বেন বিকম্যানের সহজ ব্যাখ্যা যেটা, সেটা তিনি বললেন যে আনকাপলিং হওয়া মানে হচ্ছে যে এই কোষটি বা এই যন্ত্রটি, এই মাইটোকন্ড্রিয়া তখন বেশি শক্তি উৎপাদনের চেষ্টা করবে। তো তার মানে হচ্ছে যে যদি কারো পিত্তথলি না থাকে, তাহলে তার রক্ত যেহেতু লবণকে বহন করবে বেশি মাত্রায়, সুতরাং তার কোষের মধ্যে বার্নিং বা ওই যে মেটাবলিজমের মাত্রা বেড়ে যাবে, শক্তি উৎপাদনের মাত্রা বেড়ে যাবে। তার মানে দেহে জমে থাকা চর্বি বা দেহে জমে থাকা যদি রক্তের মধ্যে চিনি থাকে, সেগুলোকে পুড়িয়ে ফেলার মাত্রাটা বেড়ে যাবে। আর সেটা বেড়ে গেলে আপনি অনুভব করবেন আরও বেশি শক্তিশালী, ওজন আপনার কমবে দ্রুত, ইত্যাদি। তো সেটা তাহলে একদিক থেকে ভালো, ভয় পাবার বিষয় নয়। এখন ডক্টর কেসি মেন্স, যার সঙ্গে ডক্টর বেন বিকম্যান এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে তাহলে যাদের পিত্তথলি রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে। তো তাদের ক্ষেত্রে তিনি বললেন যে যদি কারো পিত্তথলিতে পিত্তরস বেশি তৈরি হয়, যেটা ঘন ঘন যদি আমরা চর্বি জাতীয় খাবার খাই, তাহলে আমাদের দেহ বেশি মাত্রায় এই পিত্তরস তৈরি করার চেষ্টা করবে। তো যদি বেশি মাত্রায় পিত্তরস তৈরি হয় এবং সেটা ব্যবহার হয়ে ওই আমাদের ক্ষুদ্রান্ত্রের শেষ অংশে গিয়ে আবার বেশি মাত্রায় দেহে শুষে পড়ে বা দেহের মধ্যে ঢুকে পড়ে, তাহলে এই একই ঘটনা, এই যে মেটাবলিজম বা বিপাকের মাত্রা বেড়ে যাওয়ার এই ঘটনাটা আমাদের যাদের পিত্তথলি রয়েছে তাদের ক্ষেত্রেও ঘটার কথা। এই বিষয়ে এই 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 বিশেষ প্রশ্নটির ক্ষেত্রে যে আসলে যাদের পিত্তথলি রয়েছে তাদের ক্ষেত্রে এই পিত্তরস শুষে গিয়ে রক্তের মধ্যে মিশে গিয়ে আমাদের বিপাকের মাত্রা বাড়ায় কি না, সেটা ডক্টর বেন বিকম্যান বললেন যে উনি কোনো গবেষণা এই বিষয়ে এখনও পাননি, এখনও পড়তে পারেননি বা খুঁজে পাননি। কিন্তু তিনি বললেন তত্ত্বীয়ভাবে বা যেহেতু অন্যদের ক্ষেত্রে যাদের পিত্তথলি নেই তাদের ক্ষেত্রে যেহেতু এই প্রভাবটি আছে, এই ঘটনাটি ঘটে, তাহলে এটি আশা করা যায় যে যাদের দেহে পিত্তরসের পরিমাণ বেশি তৈরি হবে তাদের দেহেও এই একই ব্যাপার ঘটবে, তাদের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটার সম্ভাবনা বেড়ে যাবে। তো সেই দিক থেকে পিত্তরস এই তৈরি হওয়া, ঘন ঘন তৈরি হওয়াটা বা বেশি মাত্রায় তৈরি হওয়াটা আমাদের দেহের জন্যে বা আমাদের মেটাবলিজম বা বিপাকের জন্যে একদিক থেকে ভালো। তো আশা করছি এই পিত্তথলির পাথর কি করে তৈরি হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে তার উপরে প্রভাব ফেলে, সেই বিষয়গুলো আপনাদের কাছে এখন খানিকটা পরিষ্কার হয়ে থাকবে। এবং সঙ্গে এই কেন আমাদের চর্বিযুক্ত খাবার বেশি খেতে হবে, আর যেহেতু সম্পৃক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট যেটা, সেটাই সম্প্রতি আমাদের দেহের জন্য অধিক উপকারী বলে জানা গিয়েছে। সুতরাং সেই ধরনের চর্বি খেয়ে আমরা যদি আমাদের পিত্ত রসকে সচল রাখি, অর্থাৎ রসকে পাতলা করে রাখি এবং ঘন ঘন এই পিত্তরসকে আমাদের দেহে ব্যবহারের ব্যবস্থা করি, তাহলে আমরা অনেকভাবেই উপকৃত হতে পারি। তো যাই হোক, আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং যেখানে আমি এইরকমই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো সেই দেখা হওয়ার আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি।